কয়েক বছর আগে খেলোয়াড় সৌরভ গাঙ্গুলি ঘটনা অনেকেরই মনে থাকবে। 30-40 বছর বয়সে এরকম হার্টের সমস্যা প্রচুর বাড়ছে। আমি যদি ডাক্তার না হতাম তাহলে কিন্তু আমারও আজকে হার্টের স্ট্যান্ড বসে যেত। আমার মুখের দিকে তাকালে আমি বুঝে গেলাম যেটা হচ্ছে লাইফ লং খেতে হবে আর কি। তুমি পরশুদিন চাউমিন ওই ক্যান্টিনে গিয়ে চাউমিন খাচ্ছে না, যে এরকম জীবনযাত্রা শুরু করেছিলেন চাউমিন খাওয়ার মতো, সেটা হলে আজকে ট্রেন বসলেও বসতে পারতো। আমরা যে খাবারগুলো খাচ্ছি এগুলো কিন্তু ইনফ্লামেশন করে। এই যত ফাস্ট ফুড, তেল, এতদিন ধরে এত বছর ধরে তিনি সমস্যাটা নিজের মধ্যে পুষে রেখেছিলেন। ওয়ান ফাইন মর্নিং কিন্তু হার্টের অসুখ হয় না। হার্টের রোগের উপসর্গগুলো যখনই শুরু হয় তখন বুঝতে পারবেন যে অলরেডি 70% ব্লক হচ্ছে। লুকিয়ে থাকা রেড ফ্ল্যাগ গুলো, প্রেশার বাড়ছে কিনা, কোলেস্ট্রল ট্রাইগ্লিসারাইড বাড়ছে কিনা, কিডনির কোনো সমস্যা হচ্ছে, ডায়াবেটিস বেড়ে যাচ্ছে কিনা, থাইরয়েডের সমস্যা হচ্ছে কিনা। তিনি ডায়াবেটিক, তার ফ্যাটি লিভার আছে, কোলেস্টেরল আছে, তিনি হয়তো ওবেজও। এই সবকটারই একটাই কমন রোগ থেকে শুরু হয়, সেটা হচ্ছে বাঙালিদের আদরের ভুঁড়ি। শরীর রোগা কিন্তু ভিজারাল ফ্যাট রয়েছে, এটা কিভাবে বিপদ ডেকে আনে? এটাই তো মেন বিপদ। একটা সময় ছিল হার্টের সমস্যা মানে আমরা ভাবতাম বয়স হয়েছে, শরীর হয়তো জবাব দিচ্ছে। কিন্তু আজকাল 30-40 বছর বয়সে হার্টের সমস্যা, এমনকি সেই সমস্যার জেরে স্টেন্ট পর্যন্ত বসানো খুবই কমন। কয়েক বছর আগে খেলোয়াড় সৌরভ গাঙ্গুলি ঘটনা অনেকেরই মনে থাকবে। আচমকা তার বুকে ব্লক ধরা পড়ে এবং স্টেন্ট বসাতে হয়। শুধু সৌরভ কেন, 30-40 বছর বয়সে এরকম হার্টের সমস্যা প্রচুর বাড়ছে। খেলোয়াড় মানুষ, ফিট আছেন, তবু এরকম এমন কি ঘটছে জীবনে যাতে এই ধরনের সমস্যা এত বাড়ছে? সেই উত্তর খোঁজার জন্যই আজ দ্য ওয়ার্ল্ড আরোগ্য নতুন হেলথ টকে আমি তিয়াস, এবং আমার সঙ্গে রয়েছেন শহরের বিশিষ্ট ডায়াবেটোলজিস্ট এবং এন্ডোক্রিনোলজিস্ট ডক্টর আশিস মিত্র। ওয়েলকাম ডক্টর। নমস্কার। সৌরভ গাঙ্গুলির কথা দিয়েই শুরু করি। তো খেলোয়াড় মানুষ, প্রচুর ফিট, তো তার হার্টে আচমকা যখন ব্লকের খবর এসেছিল, স্টেন্ট বসেছিল, আমরা সবাই অবাক। তো ধরুন আপনি প্রায় ওনারই বয়সী হবেন, আপনারও কাজে প্রচুর স্ট্রেস, আপনি ডাক্তার মানুষ, অত ফিটও নিশ্চয়ই নন, আমি ধরে নিতে পারি। তো আপনার হার্ট তো ঠিক আছে, এই যে বৈষম্যটা, এটা অনেক সময় আমাদের মনে হয় আমি এত ফিট আছি, আমার কেন হবে, ও ফিট নেই, ওর কেন হচ্ছে না, এইটা কেন হয়? দেখুন, এটা বলতে গেলে বলতে হয় যে আমি যদি ডাক্তার না হতাম তাহলে কিন্তু আমারও আজকে হার্টের স্ট্যান্ড বসে যেত। এবং এটা কিন্তু একটা বিশাল বড় গল্প আর কি, আপনি যদি অনুমতি দেন আর কি। বলুন না। সেটা হচ্ছে যে আমি যখন মানে MBBS পাস করে ইন্টার্নশিপ করে মেডিসিন আর কার্ডিওলজিতে হাউস সার্ভিস করার পর আমি প্রথমে স্কুল অফ টপিক্যাল মেডিসিনে ডিপ্লোমা করতে মানে ঢুকলাম আর কি। তখন ফার্স্ট ইয়ার হবে। স্কুল অফ টপিক্যাল মেডিসিনে একটা খুব ভালো লাইব্রেরি আছে। তো একদিন মানে একটা জার্নাল ঘাঁটতে গেলাম যে একটা খুব ইন্ডিয়ায় একটা খুব বড় স্টাডি হয়েছিল এই হার্ট অ্যাটাকের রিস্ক ফ্যাক্টর নিয়ে। প্রায় 5000 পেশেন্টের ওপর স্টাডি হয়েছিল, এবং সেই স্টাডির রিকমেন্ডেশন ছিল যে এভরি ইন্ডিয়ান মেল আফটার দ্য এজ অফ 25 শুড ডু এ লিপিড প্রোফাইল ইয়ারলি। ওকে। তো আমার তখন ওরকমই প্রায় বয়স হবে, আর আমার তখন তো ফ্রি, আমি যখন আমি স্টুডেন্ট। তো আমি পরদিনই 12 ঘন্টা খালি পেটে গিয়ে আমাদের ল্যাব থেকে একটা লিপিড প্রোফাইল চেক করলাম। চেক করে তো দেখলাম যে LDL কোলেস্ট্রল খুব হাই, 168। তখন নিয়ম ছিল যে ওটা 130-এর নিচে রাখতে হবে, এখনকার গাইডলাইন বলছে ওটা 100 নিচে রাখতে হবে। তো আমি রিপোর্টটা নিয়ে আমাদের যে মেডিসিনের হেড অফ দ্য ডিপার্টমেন্ট আছে ডক্টর দ্বিজদাস ব্যানার্জি, তো ডক্টর ব্যানার্জির কাছে গেলাম। স্যার দেখলেন, সে আমাকে জিজ্ঞেস করলেন অনেক কিছু, তোমার ফ্যামিলিতে কারোর হার্টের সমস্যা আছে কিনা। তো স্যার নিজে আমার প্রেশার টেশার চেক করলেন, বলে না তোমার সবই ঠিক আছে, তুমি একটা করে স্ট্যাটিন খাও। স্ট্যাটিন হচ্ছে কোলেস্ট্রলের ওষুধ। তো ডক্টর ব্যানার্জি খুব মানে গম্ভীর মানুষ ছিলেন আর কি। তো আমি স্যার এটা কতদিন খেতে হবে? সে আমার মুখের দিকে তাকালেন, তো আমি বুঝে গেলাম যেটা হচ্ছে লাইফ লং খেতে হবে আর কি। তো তখন থেকে আমি স্ট্যাটিন খাওয়া শুরু করেছি। আর তার আগে একটা জিনিস খেয়াল করতাম যে আমাদের টপিক্যালে দুটো ক্যান্টিন ছিল, একটা হচ্ছে দিদির ক্যান্টিন আর একটা হচ্ছে বড়ো ক্যান্টিন, যেখানে সব। তো আমরা দেখতাম যে দিদির ক্যান্টিনে সব স্যাররাই খায়, আমরাও মাঝে মধ্যে খেতাম। তো দিদি ক্যান্টিনটা মানে বললে আপনি বিশ্বাস করবেন একদম ঘরোয়া খাবার, মানে সেখানে শুক্ত বানায় একদম, মানে সেই টেলটেলে জলের মতো। আমরা স্যাররা রোজ একই খাবার কেমন করে খায়। তো পরে বুঝলাম যে স্যাররা অ্যাকচুয়ালি মানে ওখানে তো অ্যাকচুয়ালি কেস ফেস যে ডিসকাশন করতে, মানে খেয়ে নিচ্ছে কতটা বুঝতে পারছে নাকি। তো একদিন এরকম স্যারের সঙ্গে আবার দেখা হলো, স্যার আমাকে বলছে যে তুমি খাচ্ছ তো, হচ্ছে মেডিসিন খাচ্ছ তো? হ্যালো, হ্যাঁ স্যার মেডিসিন খাচ্ছি। তাহলে তুমি পরশুদিন চাউমিন ওই ক্যান্টিনে গিয়ে চাউমিন খাচ্ছে না? আমি বললাম হ্যাঁ। তখন আমি বুঝে গেলাম স্যার কি বলতে চাইছে। তারপর হচ্ছে আমরাও আস্তে আস্তে ওই স্যারদের ক্যান্টিনে চলে গেলাম আর কি। তারপর সেটা মানে দেখা দেখি আমাদের অনেক পেশেন্টের রিলেটিভ তারাও আস্তে আস্তে ওই ক্যান্টিনে শিফট করে গেল আর কি। তো তখন থেকে আমি লাইফস্টাইলটা চেঞ্জ করেছি, এবং আজকে অবধি
মানে টিল ডেট আর কি স্যার আমাকে যে স্ট্যাটিনটা খেতে বলেছে সেটা কিন্তু আমি বন্ধ করিনি। আর এছাড়া যেহেতু আমি স্মোক করি না বা কিছু নেই, সেই জন্য আমার যেহেতু প্রেশার ঠিক আছে, তো দ্যাটস ওয়াই আমার হয়নি আর কি। তো এটাই হচ্ছে কারণ। কিন্তু আপনার বলার উদ্দেশ্যটা হচ্ছে যে এরকম জীবনযাত্রা শুরু করেছিলেন চাউমিন খাওয়ার মতো, সেটা হলে আজকে Right. স্টেন্ট বসলেও বসতে পারতো। রাইট। ডাক্তারবাবু, শুধু তো সৌরভ গাঙ্গুলি নয়, আমরা এই ঘটনা আরো অনেকের শুনছি এবং প্রচুর স্টেন্ট বসছে। ফেটাল কেসগুলোর কথা আমি বাদই দিচ্ছি, এই যে এত বেড়ে গেছে হঠাৎ করে ইয়াং এজ হার্ট ডিজিজ, বিশেষ করে কোভিডের পর, তো এইটা কি ইঙ্গিত দিচ্ছে? আমাদের জীবনটা বদলে গিয়েছে না আমাদের জীবন যাত্রাটা খুব খারাপ হয়ে গিয়েছে? আমাদের জীবনটা বদলায়নি, আমাদের জীবন যাত্রাটা বদলে গেছে। আমাদের কি হচ্ছে যে শরীরের মধ্যে বিশেষত রক্তনালীর মধ্যে এবং সব জায়গাতে একটা প্রদাহ হচ্ছে, এবং এই প্রদাহর জন্য কিন্তু, এবং আমরা যে খাবারগুলো খাচ্ছি এগুলো কিন্তু এই ইনফ্ল্যামেশন করে। এই যত ফাস্ট ফুড, তেল, এই যে সিড অয়েলগুলো কিন্তু খুব মানে ডেঞ্জারাস জিনিস। এগুলো কিন্তু শুধু শরীরের মধ্যে প্রদাহই করে না, আপনি বিশ্বাস করবেন না যে এই যে ফাস্ট ফুডগুলো বানায় পাম অয়েল দিয়ে, এটা একবার শরীরে ঢুকলে 2 বছরই থাকে, ঠিক আছে? এবং এইগুলোর হাফ লাইফ এত বেশি যে এইগুলো শরীরে থাকে এবং এই হার্টের চারিদিকে বা হার্টের যে রক্তনালীর ধমনীগুলো আছে সেগুলোর মধ্যে ডিপোজিশন হয়, এবং সেই ডিপোজিশনের সঙ্গে সেখানে আপনার কোলেস্ট্রল জমে, ট্রাইগ্লিসারাইড জমে, রক্তে প্লেটলেট জমে হার্ট ব্লক শুরু হয় আর কি। তো আমাদের যেটা ফার্স্ট করতে হবে, এই প্রদাহটা কমাতে হবে। এই প্রদাহটা কমাতে গেলে আমাদের ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে, ব্লাড প্রেশার কন্ট্রোল করতে হবে, এবং আমাদের যেটা করতে হবে যে স্মোকিং তো বলেইছি, সেটা বন্ধ করতে হবে। কিন্তু এই যে মানে আমাদের এমন কিছু খাবার খেতে হবে রেগুলার যেগুলো আমাদের এই প্রদাহটা কমায়। তার মধ্যে তেলটা যেটা বললাম, তেল তো কমিয়ে ফেলতে হবে। আমাদের মরশুমি শাকসবজি বেশি করে খেতে হবে, মানে যেগুলোর মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট আছে, হ্যাঁ, সেগুলো খেতে হবে। রোজ স্যালাড খেতে হবে, হ্যাঁ, এইগুলো মানে প্রাকৃতিক যে খাবারগুলো এইগুলো আমাদের বেশি করে খেতে হবে, যাতে আমাদের রক্তনালী মধ্যে প্রদাহটা কম হয়। তাহলেই কিন্তু আমরা হার্ট অ্যাটাকটাকে আটকাতে পারবো। যাদের এরকম ইয়াং এজ হার্ট অ্যাটাক বা হার্ট ব্লক যেটাই ধরা পড়ে না কেন, সবই হয় ওয়ান ফাইন মর্নিং। তিনি হাসছেন, খেলছেন, চলছেন, অফিস করছেন, হঠাৎ একদিন হয় কোনো অ্যাক্সিডেন্টাল রুটিন চেকআপে বা কোনো একটা সামান্য অন্য কোনো টেস্ট করতে গিয়ে। তো তার মানে এতদিন ধরে, এত বছর ধরে তিনি সমস্যাটা নিজের মধ্যে পুষে রেখেছিলেন বা জানতে পারেননি, চুপচাপ গ্রো করেছে। এইটা ঠিক কেন হয়? শরীর সাড়া কেন দেয় না? দেখুন, এটা একটা মানে হার্টের রোগের ট্র্যাজেডি বলতে পারেন আপনি। আমাদের যে মানে করোনারি আর্টারিগুলো আছে সেগুলো যখন ধরুন 20%, 30%, 40% ব্লক হচ্ছে, তখন কিন্তু কোনো জানান দেয় না। হার্টের রোগের উপসর্গগুলো যখনই শুরু হয় তখন বুঝতে পারবেন যে অলরেডি 70% ব্লক হচ্ছে। হ্যাঁ, তো কি হয় যে 70% যখন ব্লক হচ্ছে তখনই কিন্তু সিমটমগুলো শুরু হচ্ছে। এবং হার্টের রোগ কিন্তু যাদের ধরুন ফ্যামিলিতে করোনারি আর্টারি ডিজিজের হিস্ট্রি আছে বা ডায়াবেটিস আছে বা ব্লাড প্রেশার আছে, 25 বছর বয়স থেকে অল্প অল্প করে শুরু হতে শুরু করে। আমরা হয় টেস্ট করি না, নয় আমরা রিস্ক ফ্যাক্টরগুলো অ্যাসেস করি না, সেই জন্য আমরা বুঝতে পারি না। হ্যাঁ, ওয়ান ফাইন মর্নিং কিন্তু হার্টের অসুখ হয় না, এটা গ্র্যাজুয়ালি হতে থাকে। আমরা হয়তো জিনিসটাকে অ্যাড্রেস করি না বলে আমরা বুঝতে পারি না। এই লুকিয়ে থাকা রেড ফ্ল্যাগগুলো যেটা আমরা ইগনোর করে যাচ্ছি, যদি একটু চিনিয়ে দেন। দেখুন, লুকিয়ে থাকা রেড ফ্ল্যাগগুলো হচ্ছে যে আপনার প্রেশার বাড়ছে কিনা, আপনার কোলেস্ট্রল ট্রাইগ্লিসারাইড বাড়ছে কিনা, বা আপনার ধরুন কোনোভাবে মানে কিডনির কোনো সমস্যা হচ্ছে কিনা, মানে আপনার কিডনি দিয়ে প্রোটিন লিক করছে কিনা, আপনার ডায়াবেটিস বেড়ে যাচ্ছে কিনা, বা আপনার কোনো থাইরয়েডের সমস্যা হচ্ছে কিনা, এইসব সমস্যাগুলো হচ্ছে কিনা আপনাকে কিন্তু বছরে একবার করে টেস্ট করতে হবে। আর টেস্ট যদি আপনি না করেন তাহলে কখনোই বুঝতে পারবেন না। অন্ততপক্ষে একটা করে ইসিজি বা ইকোকার্ডিওগ্রাফি যদি বছরে আপনি করেন, স্ক্রিনিং টেস্টগুলো আমি বলছি, এগুলো করলে কিন্তু ডেফিনেটলি আপনি বুঝতে পারবেন। আজকাল অনেকের মধ্যেই কয়েকটা অসুখ একসঙ্গে শোনা যায়, যেমন ধরুন তিনি ডায়াবেটিক, তার ফ্যাটি লিভার আছে, কোলেস্টেরল আছে, একই সঙ্গে তিনি হয়তো ওবেজও। এই যে সবকটা একসঙ্গেই প্রায় শোনা যাচ্ছে, মানে কোনো রোগী যেন বিচ্ছিন্ন নয়, সবকটা কি পরস্পরের সঙ্গে কানেক্টেড? এই সবকটারই একটাই কমন রোগ থেকে শুরু হয়, সেটা হচ্ছে ওবেসিটি। এবং ওবেসিটি থেকেই কিন্তু এই রোগগুলো শুরু হয়। আমরা ওবেসিটিটাকে ঠিকমতো অ্যাড্রেস করি না। মানে আমাদের একটা আইডিয়া আছে মানে হিষ্টপুষ্ট মানে ভালো শরীর বা ভালো স্বাস্থ্য, ব্যাপারটা কিন্তু তা নয়। ব্যাপারটা আমাদের দেখতে হবে যে তার বডি ফ্যাটটা কতটা আছে, আইডিয়াল বডি ওয়েট কত, বিএমআই কত, এগুলো দেখে আমরা বুঝতে পারবো যে এনার হার্টের রোগের সমস্যা আছে কিনা, ডায়াবেটিস সমস্যা আছে কিনা, বা ব্লাড প্রেশার হওয়ার সমস্যা আছে কিনা। এবং যদি থাকে সেগুলো কিন্তু আমাদেরকে অ্যাড্রেস করতে হবে, এবং মানে আমাদেরকে মানে
ফ্রিকোয়েন্টলি না হলেও বছরে একবার করে কিন্তু এই টেস্টগুলো করে আমাদের জানতে হবে যে আমাদের কোনো রিস্ক ফ্যাক্টর ডেভেলপ করছে কিনা। হয়তো আমার এই বছর ট্রাইগ্লিসারাইড নেই বা কোলেস্ট্রল নেই, তার মানে এই নয় যে পরের বছর আমার ঠিক থাকবে, পরের বছর বাড়তে পারে। এবং আমাদের এই যে খাওয়া দাওয়া এবং এটা কিন্তু চেঞ্জ করতে হবে, যেটা বললাম যে আমাদের শাকসবজি ফল এগুলোর উপর জোর দিতে হবে, তেল খাওয়াটা কমাতে হবে, সিডেন্টারি লাইফস্টাইলটাকে অ্যাভয়েড করতে হবে, নিয়মিত এক্সারসাইজ করতে হবে যাতে আমাদের ওবেসিটি না বাড়ে, বডি ফ্যাটটা না বাড়ে। হ্যাঁ, তো এইগুলো যদি আমরা নিয়মিত চেক করতে পারি তাহলে কিন্তু হার্ট অ্যাটাক এড়িয়ে যাওয়া অবশ্যই যায়। একটা কথা বলুন, আমরা এই ওবেসিটি মানে সাধারণত বুঝি যে হাইট কত আর তার সঙ্গে ওয়েটের একটা সামঞ্জস্য রয়েছে কিনা। অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে হাইট অনুযায়ী ওজন ঠিক আছে, হাত পাগুলোও মোটামুটি তার রোগাশোগায়, কিন্তু একটা ছোট্ট মতো ভুঁড়ি রয়েছে এবং সেটা আমাদের বাঙালিদের আদরের ভুঁড়ি, ব্যাপারটাকে একটুখানি হাস্যরসের চোখেই দেখা হয় আর কি। ডাক্তারি পরিভাষায় এটাকেই বলে ভিজারাল ফ্যাট। তো শরীর রোগা কিন্তু ভিজারাল ফ্যাট রয়েছে, এটা কিভাবে বিপদ ডেকে আনে? এটাই তো মেন বিপদ। হ্যাঁ, এই সেন্ট্রাল ওবেসিটি যেটা আমাদের ডাক্তারি পরিভাষায় বলে, আপনি যেটা বললেন ভিসারাল ফ্যাট, এখান থেকে কিন্তু সমস্ত রোগের উৎপত্তি হয়। হ্যাঁ, কেমন ডায়াবেটিস বা ধরুন ব্লাড প্রেশার, কোলেস্ট্রল, ট্রাইগ্লিসারাইডের সমস্যা, ইউরিক অ্যাসিডের সমস্যা, ফ্যাটি লিভার, এবং এখান থেকেই আপনার হার্ট ফেলিওর, হার্ট অ্যাটাক বা ইভেন স্ট্রোক হওয়ার সম্ভাবনা, এই সবগুলোর রোগের কিন্তু একটাই উৎপত্তিস্থল, সেটা হচ্ছে সেন্ট্রাল ওবেসিটি বা ভিসারাল ফ্যাট। তো আমাদের যেটা করতে হয়, আমরা প্রথমে আমাদের একটা বডি ফ্যাট কম্পোজিশন অ্যানালিসিস করে দেখি যে এক্স্যাক্টলি কোথায় কত পার্সেন্ট ফ্যাট আছে, সেই হিসেবে তাকে সেই আমাদের ফ্যাটের জন্য চিকিৎসা করতে বলা হয় যে আপনি ডায়েট করুন, এক্সারসাইজ করুন, তাতে যদি না হয় তাহলে সেন্ট্রাল ফ্যাট মানে ভিসারাল ফ্যাট কমানোর জন্য কিছু ওষুধপত্র দেওয়া হয়। তবে মেনলি ডায়েট এবং এক্সারসাইজই হচ্ছে মেন চিকিৎসা। একটা সময় মানুষ পরিশ্রম করে খাওয়া দাওয়া করতেন, হাঁটাচলা করতেন, এবং সেখান থেকে এখন আমরা বারবার এই সেডেন্টারি লাইফস্টাইল কথাটা বলি, আমরা এক জায়গায় বসে কাজ করে এক্সারসাইজ করি না। তো এতে আমাদের যে স্বাভাবিক মেটাবলিজম হার যেটা থাকার কথা, সেটাতে কি একটা বিবর্তন ঘটে যাচ্ছে? আমাদের শরীরের ভেতরের মেকানিজম সেটা কি বদলে যাচ্ছে? দেখুন, মেটাবলিজমটা কিন্তু ম্যান টু ম্যান ভ্যারি করে। মানে দেখবেন একই খাবার 5 জন খাচ্ছে, কিন্তু কারোর বডি ওয়েট ঠিক আছে, কারোর ফ্যাট বাড়ছে। এবার কার কতটা মেটাবলিজম আছে সেটার জন্য একটা টেস্ট আছে, কিন্তু সেগুলো খুব কস্টলি, সেগুলো আমরা জেনারেলি বলি না, ওটা আমাদের প্রচণ্ড খরচ সাপেক্ষ টেস্ট। কিন্তু যার ফ্যাট বাড়ছে তার ক্ষেত্রে বুঝে নিতে হবে তার মেটাবলিজমটা কম। এবার আমাদের একটা খুব কমন আইডিয়া আছে যে যে ওবেস মোটা লোক, তার বোধহয় খাবারের রিকোয়ারমেন্টটা বেশি। আপনি দেখবেন সবাইকে জিজ্ঞেস করে সে কিন্তু বেশি খাচ্ছে। হ্যাঁ, এবার সে বুঝতে পারছে না যে তার কিন্তু মেটাবলিজমটা কম, তাকে কিন্তু খাবারটা কম খেতে হবে। খাবারটা কম খেতে হবে মানে আমরা এটা বলছি না যে আপনি আধ পেটা খেয়ে রাখুন, তাকে খাবারের পদ্ধতিটা চেঞ্জ করতে হবে। যেমন তাকে ধরুন কার্বোহাইড্রেটটা কমাতে হবে, প্রোটিনটা বাড়াতে হবে, ফাইবারটাকে বাড়াতে হবে। ফাইবারটাকে বাড়ালে কি হবে যে আপনার যদি মেটাবলিজম কমও থাকে তাহলে কিন্তু আপনার ফ্যাটটা শরীরে বেশি থাকবে না। হ্যাঁ, আমরা কিন্তু ফাইবারটাকে অনেক সময় মিস করে যাই। আমরা সবসময় কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট করতে গিয়ে আমরা ফাইবারটাকে মিস করে যাই। ফাইবার মানে আপনি স্যালাড খান, বেশি করে ফ্রুটস খান যেগুলোর মধ্যে ফাইবার আছে। হ্যাঁ, খোসা সমেত, যেগুলো খোসা সমেত খাওয়া সম্ভব, যেমন ধরুন আপেল, পেয়ারা, নাশপাতি, এগুলো খোসা সমেত খান, তাহলেও প্রচুর ফাইবার পাওয়া যায়। স্যালাড খান। তো যাদের ওয়েট বেশি, ওবেস আছে, তাদেরকে আমরা বলছি না যে আপনারা আধ পেটা খেয়ে থাকুন, কিন্তু ফাইবারটা বেশি করে খেতে হবে, প্রোটিনটা খেতে হবে, তাহলে কিন্তু আপনার মেটাবলিজমটা কম হলেও এবং মেটাবলিজম বাড়াবার জন্য আপনাকে এক্সারসাইজটা নিয়মিত করতে হবে। ধরা যাক কোনো একজন মানুষের ওজনটা বাড়তে শুরু করেছে, তিনি বুঝতে পারছেন একটু একটু করে ওবেজ হচ্ছেন, তার বাৎসরিক রিপোর্টে একটু বর্ডার লাইন এসছে, ডায়াবেটিস বলুন বা কোলেস্টেরল বলুন, এই বাপগুলো। তো তিনি ক্যাজুয়াল রয়েছেন, ঠিক আছে, বর্ডার লাইনে আছি, এখনো তো পেরোয়নি, তাদের জন্য আপনার টিপস কি হবে? দেখুন, বর্ডার লাইন থাকলে আমরা কখনোই তাকে বলি না ওষুধ খেতে, তাকে আমরা বলি আপনি লাইফস্টাইলটা চেঞ্জ করুন। যেটা আমি একটু আগে বলছিলাম যে আপনি ধরুন রান্নায় প্রত্যেকদিন 2 চা চামচ তেল ইউজ করবেন, তার বেশি ইউজ করবেন না। নিয়মিত এক্সারসাইজ করুন, ফ্রুট, স্যালাডস, ভেজিটেবলস এইগুলোর উপর জোর দিন। এবং আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে রিফাইন্ড খাবারগুলো, যেমন কার্বোহাইড্রেট, ফাস্ট ফুড, এইগুলো কিন্তু আস্তে আস্তে কমিয়ে ফেলতে হবে, বন্ধ করতে হবে। এবং যদি আপনি ধূমপায়ী হন, ধূমপান বন্ধ করুন, তাহলেই কিন্তু আপনার ভবিষ্যতে হার্টের অসুখের হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। যাদের ধরুন বর্ডার লাইন পেরিয়েছে এই একই লাইফস্টাইল জনিত সমস্যাগুলো, তাদের ক্ষেত্রে রিভার্স সম্ভব? একদম। আপনি যদি লাইফস্টাইল ফলো করেন 100% রিভার্স সম্ভব, কিন্তু এটা আপনাকে প্রতিনিয়ত করে যেতে হবে। এটা একটা রুটিন করে ফেলতে হবে যে আমি রোজ এক্সারসাইজ করব, রোজ আমি ফ্রুট, স্যালাডস, ভেজিটেবলস খাবো এবং মোটামুটি একই ধরনের ডায়েট ফলো করবো আর কি।
কম বয়সে হার্ট অ্যাটাক বা হার্টের কোনো রকম সমস্যা এখন একটা বড় চিন্তার বিষয়, কিন্তু শুধু চিন্তা করলেই তো হবে না, বুঝতে হবে তার পিছনে কি কি ফ্যাক্টর রয়েছে, যেমন ডায়াবেটিস হোক বা ওবেসিটি হোক বা মেটাবলিজমের সমস্যা হোক। সেই বিষয়গুলোই খুব সুন্দর করে সহজ করে বুঝিয়ে দেওয়ার জন্য ডক্টর মিত্রকে অনেক ধন্যবাদ। আপনারা যারা এই মুহূর্তে এপিসোডটি দেখছেন, যারা ভাবছেন আমি তো ভালোই রয়েছি, প্রতি বছর নিয়ম মেনে টেস্টগুলি করান এবং তার রিপোর্ট দেখে সিদ্ধান্ত নিন আপনি আপনার লাইফস্টাইল কোন দিকে এগিয়ে নিয়ে যাবেন। এপিসোডটা ভালো লেগে থাকলে লাইক করুন, কমেন্টে মতামত জানান, অবশ্যই শেয়ার করুন। ততক্ষণ দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানেই।